ছেলেটা কোনো মেয়েকে টাচ করলেই সেই মেয়েটির চুলকানি শুরু হয়ে যেত। তাই জন্য তার কোনো গার্লফ্রেন্ডই কোনোদিন হয়নি। এবং হঠাৎই ছেলেটি একদিন একটা অদ্ভুত বাচ্চার গলার আওয়াজ শুনতে পায়, যেটা আসছিল একটা অচেনা মেয়ের পেটের ভেতর থেকে। এবার এই মেয়ের সাথে ছেলেটার কি সম্পর্ক, ছেলেটার চুলকানি রোগ কি জীবনেও সারবে, সেই নিয়ে একটা ফানি এবং রোমান্টিক ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যেই আমরা একটা রাস্তার দৃশ্য দেখতে পাই এবং সেখানে আমরা বিখ্যাত বিজনেসম্যান শি পরিবারের ছেলে অস্টিনের অনেকগুলি দারুণ হ্যান্ডসাম হ্যান্ডসাম পোস্টার এবং কাট আউট দেখতে পাই। এবং সেখানে অস্টিনের মা দাঁড়িয়ে একটা মাইক্রোফোন নিয়ে সকলের সামনে চেঁচিয়ে চেঁচিয়ে তার ছেলের প্রশংসা করছিল যে আমার ছেলের 8 প্যাক বডি আছে, আমার ছেলে এত বড় লোক, আমার ছেলে রান্না করতে পারে, আমার ছেলে ডান্স করতে পারে, এবং আমাদের পরিবারে যে বিয়ে হয়ে আসবে তার কোনো সমস্যা হবে না। বডিগার্ড থেকে শুরু করে সারাদিন ফ্রি শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব হবে না। তাই তোমরা প্লিজ আমার ছেলের স্ত্রী হওয়ার জন্য অ্যাপ্লাই করো। এই বলে তারা তো অস্টিনের বউ হওয়ার জন্য ফর্মও বিলি করতে শুরু করে দেয়। এবং সেখানে তো সুন্দর সুন্দর মেয়েদের ভিড় লেগে গেছিল যে এত ভালো অফার কি কেউ ছাড়ে। এবং তখনই সবার সন্দেহ হয় যে আচ্ছা, এতই ভালো যদি হবে তাহলে এরকম করে অ্যাডভার্টাইজ করতে হচ্ছে কেন? এমন তো না যে তার কোনো লুকানো অসুখ রয়েছে। এবং তখনই অস্টিনের মা মনে মনে ভাবে যে হ্যাঁ, তা তো রয়েছেই, আমার ছেলের এই অসুখের জন্যই তোর জীবনে গার্লফ্রেন্ড জুটছে না। এবার অস্টিন তো তখনই সেই মেয়েটির সামনে গিয়ে বলে যে হ্যালো, আমি অস্টিন, এবং এই বলে সে তার হাত বাড়িয়ে দেয়। মেয়েটা তো ভাবে যে ওয়াও, সামনে থেকে তো একে দেখতে আরো হ্যান্ডসাম মনে হচ্ছে, এবং এই বলে সে তো অস্টিনের সাথে হ্যান্ডশেক করে। কিন্তু হ্যান্ডশেক করার সাথে সাথেই মেয়েটার হাত প্রচণ্ড চুলকাতে শুরু করে এবং তার সারা শরীর চুলকানিতে ভরে যায়। সবাই তো অবাক হয়ে যায় যে তোমার সাথে এমনটা কেন হচ্ছে। এবং তার এরকম অবস্থা দেখে অন্যান্য সব মেয়েরা সেখান থেকে ছুটে পালায়, কারণ এরকম চুলকানি তো কেউই চায় না। অস্টিন বলে ওঠে যে দেখলে তো মা, তো কিছু করে কোনোই লাভ নেই, আমার জন্মই হয়েছে সিঙ্গেল থাকার জন্য। এবং অস্টিনের মা তো খুবই ভেঙে পড়েছিল যে গড, আমি কি জীবনেও নাতি নাতনির মুখ দেখতে পাবো না। এবং এইসব যখন হচ্ছিল তখনই তাদের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায় এবং আমরা দেখতে পাই যে গাড়িটার ভিতর থেকে একটা ম্যাজিক্যাল লাইটের বল বেরিয়ে আসে এবং সে বলে ওঠে যে গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা, তুমি তাড়াতাড়ি আমাকে বাঁচাও, কারণ ওরা আমাকে মেরে ফেলতে চায়। অস্টিনের মা তো চমকে যায় যে এই শব্দ সে কোথা থেকে শুনছে। অস্টিনের মা বলে ওঠে যে আমার মনে হচ্ছে আমি একটা ছোট্ট বেবির কিউট ভয়েস শুনতে পাচ্ছি। অস্টিন তো বলে ওঠে যে মা, তুমি নাতি নাতনি করে এতই পাগল হয়ে গেছো যে তোমার হ্যালুসিনেশন হচ্ছে। এবং তখনই অস্টিনের মনে পড়ে যায় এই 1 মাস আগে কাটানো একটা রাতের কথা। সেদিন সে একটা হোটেলে ছিল এবং সেখানেই তার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, কিন্তু তারপরেই মেয়েটা সেখান থেকে বেরিয়ে যায়। মানে অস্টিন সেই মেয়েটার সম্বন্ধে কিছুই জানতে পারেনি, এবং সেই মেয়েটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা ডেজি। এবং সেই রাতের পর ডেজি অস্টিনের সন্তান নিয়ে প্রেগনেন্ট হয়ে পড়েছিল এবং ডেজিকে আমরা গাড়িতে দেখতে পাই। আমরা দেখতে পাই ডেজির সাথে তার গার্জিয়ান জ্যাকসন ছিল এবং জ্যাকসন ডেজিকে নিয়ে যাচ্ছিল অ্যাবর্শন করানোর জন্য। ডেজি মনে মনে ভাবে যে ওই রাতে আমার সাথে কে ছিল আমি সেটা জানিই না, সুতরাং এই বাচ্চাটার বাবাকে সেটাও আমার জানা নেই, কিন্তু এই বাচ্চাটাকে আমি অ্যাবর্ট করতে চাই না, কিন্তু আমার কিছুই করার নেই। এবার জ্যাকসনের সাথে ডেজির কি সম্পর্ক ছিল সেটা বলি। ডেজি ছিল একটা বিখ্যাত ব্যবসায়ী লুও পরিবারের মেয়ে, কিন্তু খুব অল্প বয়সে ডেজির বাবা মা, গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা সকলেই মারা গেছিল। মানে ডেজি একদমই অনাথ হয়ে পড়েছিল। তখনই তার বাবার একজন খুব বিশ্বস্ত কলিগ এই জ্যাকসন এগিয়ে আসে এবং জ্যাকসন ডেজির দেখভালের দায়িত্ব এবং কোম্পানির সমস্ত দায়িত্ব তুলে নেয়। মানে ডেজি জ্যাকসনকে এমনিতে আঙ্কেল বলে সম্বোধন করত, কিন্তু তাদের মধ্যে বয়সের খুব একটা পার্থক্য ছিল না এবং জ্যাকসন ডেজির পুরো লাইফটা কন্ট্রোল করত। জ্যাকসন বলে ওঠে যে ডেজি, সত্যিই আমি ভাবিনি যে তুমি আমাকে এইভাবে ডিসঅ্যাপয়েন্ট করবে। তোমার এইসব খবর যদি চারিদিকে রটে যায় তাহলে কোম্পানির কিরকম অবস্থা হবে সেটা ভাবতে পারছো তো? এবং ডেজির তো তখনই সেই দিনের কথাটা আবারও মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে সেই দিন সে হোটেলে গেছিল কোনো একটা কনফারেন্সে, মানে জ্যাকসনেরই কোনো একটা কনফারেন্সে সে গেছিল। এবার জ্যাকসন সেই পার্টিতে খুবই ড্রাঙ্ক হয়ে পড়েছিল, তাই ডেজি তাকে সাহায্য করছিল ফ্রেশন আপ হতে। কিন্তু তখনই ডেজি হঠাৎ অনুভব করে যে সে উত্তেজিত হয়ে পড়ছে, তার খুব গরম লাগছে। ডেজি দেখে যে ঘরের মধ্যে একটা অ্যাফ্রোডিসিয়াক ধূপ দেওয়া রয়েছে, যার প্রভাব ডেজি এবং জ্যাকসন দুজনের ওপরে পড়েছিল।
এবার ডেজি তো তখনই মনে মনে ভাবে যে জ্যাকসন তো তার আঙ্কেল, সুতরাং তার সাথে এরকম একটা সম্পর্কের কথা সে ভাবতেও পারে না। তাই ডেজি তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে যায় এবং বাইরে সে অস্টিনকে দেখতে পায়। এবার অস্টিনকে দেখে ডেজি ভেবেছিল যে অস্টিন হয়তো কোনো প্লে বয় টাইপের ছেলে, এবং ডেজি তাকে বলে যে আজকে রাতের জন্য তুমি আমাকে সাহায্য করো, তার বদলে আমি তোমাকে টাকা দেব। এবং সেই রাতের পর ডেজি তো সেখান থেকে চলে আসে এবং অস্টিনের পরিচয়টা কি ছিল সেটা আর ডেজির জানা হয় না। এবার ডেজিদের গাড়িটা একদম অস্টিন আর অস্টিনের মায়ের সামনেই দাঁড়িয়েছিল এবং বাইরে থেকে তারা তো হাই হ্যালো করছিল যে আমাকে চিনতে পারছো। এবং ডেজি তখনই তাকে দেখে চমকে যায় যে আরে, এই ছেলেটাই তো ওই রাতের ছেলেটা, কিন্তু এরা এখানে কি করছে? হয়তো এরা আমার থেকে আরো টাকা চাইতে এসেছে। এবং ডেজির সঙ্গে সঙ্গে জ্যাকসনের সাথে হসপিটালের দিকে রওনা হয়। ওদিকে ডেজির গর্ভে যে বেবি ছিল সে তো বলতে থাকে যে গ্র্যান্ডমা, আমাকে তাড়াতাড়ি বাঁচাও, একবার হসপিটালে নিয়ে গেলে ওরা কিন্তু আমাকে শেষ করে ফেলবে। এবং ডেজিদের গাড়ির পিছনে অস্টিন এবং তার মা। এখন তো অস্টিনও বেবির ভয়েস শুনতে পাচ্ছিল। এবার অস্টিন তো গাড়িতে বসে তাড়াতাড়ি খোঁজ খবর নেয় যে ডেজি কার সাথে আছে এবং জ্যাকসন ফু যে তার আঙ্কেল, এই সমস্ত কিছু। কিন্তু ততক্ষণে জ্যাকসন লক্ষ্য করেছিল যে তাদের পিছনে কোনো একটা গাড়ি তাদেরকে ফলো করছে। এবার জ্যাকসন তো সঙ্গে সঙ্গে বলে যে এমন কিছু করো যাতে ওরা আর আমাকে ফলো করতে না পারে, এবং তাদের গাড়িটা খুব জোরে বেরিয়ে যায়। ফলে অস্টিনের মা তো ডেজিকে হারিয়ে ফেলে। এবং তখনই বেবির ভয়েস আবারও অস্টিনের মা শুনতে পায় যে গ্র্যান্ডমা, আমি তোমাকে বলে দিচ্ছি ডাইরেকশন কোনটা। অস্টিনের মা তো সঙ্গে সঙ্গে ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে নিজেই ড্রাইভ করতে শুরু করে যে আমি নিয়ে যাচ্ছি। ততক্ষণে জ্যাকসন আর ডেজি তো হসপিটালে পৌঁছে গেছিল। ডক্টর তো ডেজিকে জিজ্ঞাসা করে যে তুমি সত্যিই কি অ্যাবর্শন করতে চাও? কারণ তোমার যেরকম অবস্থা তাতে একবার অ্যাবর্শন করালে পরে প্রেগনেন্ট হতে কিন্তু খুবই সমস্যা হবে। এবার ডেজি তো তখনই জ্যাকসনকে বলে যে আঙ্কেল, আমি সত্যিই অ্যাবর্শন করাতে চাই না, কারণ আমার তো আর কোনো রক্ত সম্পর্কের বা কোনো ব্লাড রিলেটিভ নেই। এই বাচ্চাটাই একমাত্র যে আমার আপন হবে, তাই এই বাচ্চাটাকে আমি নষ্ট করতে চাই না, আমি এই পেপারে সাইন করব না। এবং তখনই জ্যাকসন বলে ওঠে যে আমি হচ্ছে ওর গার্জেন, তাই আমি এই পেপারে সাইন করে দিচ্ছি, আপনাদের যে প্রসিডিওর সেটা আপনারা শুরু করুন, এখনই ওর অ্যাবর্শন করানো দরকার। এবং ডেজির ভিতরের বেবি তো বলছিল যে এই আঙ্কেল শয়তানটাকে আমি ছাড়বো না, আমার মতো স্পেশাল একটা বেবিকেও শেষ করার চেষ্টা করছে, কিন্তু আমি জানি যে গ্র্যান্ডমা ড্যাডি আমাকে বাঁচাবে। এবার ডেজি তখনও বেবির মনের কথা, মানে বেবির বলা কথাগুলো শুনতে পাচ্ছিল না। এবার ডেজিকে তো নার্সরা নিতে চলে আসে যে এবার তোমাকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এবং ডেজি তখনই তাদের অলক্ষ্যে সেখান থেকে পালায়। ডেজি তাড়াতাড়ি করে লিফটের সামনে গিয়ে লিফটের বাটন প্রেস করছিল যাতে সে নিচে নেমে পালাতে পারে, কিন্তু ততক্ষণে নার্সরা এসে তাদেরকে ধরে ফেলে। এবং সেই লিফট খুলে বেরিয়ে আসে অন্য দুজন, যারা ছিল জ্যাকসনের মা এবং জ্যাকসনের বোন, যার নাম ছিল রুবি। এবার রুবি তো তখনই জ্যাকসনের মাকে বলে যে দেখলে মা, এই মেয়েটা কার না কার সন্তানের জন্ম দিতে চলেছে। এবং জ্যাকসনের মা তো ডেজিকে একটা লাঠি দিয়ে ঠাঁই করে মারতে যাচ্ছিল, কিন্তু ডেজির ভিতরের বেবি তাকে শক্তি দেয় এবং ডেজি সেই লাঠি ধরে ফেলে। ততক্ষণে অস্টিনও ডেজির কাছে হসপিটালে চলে এসেছিল এবং সে বেবির আওয়াজ শুনে শুনে ডেজির কাছে পৌঁছানোর চেষ্টা করছিল। অপরদিকে আমরা দেখতে পাই জ্যাকসনের মাকে, যে কিনা লাঠি দিয়ে ডেজিকে মারার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু ডেজির গর্ভেও কোনো সাধারণ বেবি ছিল না, সেটা ছিল একটা স্পেশাল বেবি। তার শক্তিতে শক্তিশালী হয়ে ডেজি ওই বুড়ির লাঠি ঠাঁই করে ভেঙে দেয়। এবার রুবি তো তখনই বলে ওঠে যে ডেজি, 6 বছর বাইরে থেকে তুমি দেখছি অনেক কিছুই শিখেছো। এবং ডেজি তো তখনই বলে যে আর কি শিখেছি দেখবে, এই বলে সে তো রুবিকে ঠাস করে এক চড় মারে এবং ডেজির চড় খেয়ে রুবির তো একখানা দাঁতই পড়ে যায়। সে তো অবাক হয়ে যায় যে ডেজির হঠাৎ করে এত শক্তি কোথা থেকে এলো। এবার জ্যাকসন তো তখনই ডেজিকে চেপে ধরে এবং পিছন থেকে তখনই একজন নার্স ডেজিকে ইঞ্জেকশন দিয়ে দেয় যাতে ডেজি অজ্ঞান হয়ে যায়। এবং ডেজিকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। বাইরে জ্যাকসন, তার মা এবং তার বোন তো খুব খুশি হচ্ছিল, কিন্তু ততক্ষণে সেখানে পৌঁছে গেছিল অস্টিনকে দেখেই জ্যাকসনের মা তো বলে ওঠে যে এই যে রুবি দেখো, এ হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত পরিবার, সি পরিবারের ছেলে, যাও যাও ওর সাথে গিয়ে কথা বলার চেষ্টা করো। রুবি তো তাকে হাই করতে যায়, কিন্তু তার দাঁত ভেঙে এমনই মুখের অবস্থা ছিল যে সে মুখও খুলতে পারছিল না। ওদিকে অস্টিন তো তখনও তার ওই বেবির আওয়াজ শুনতে পায় এবং বেবি তো বলে ওঠে যে বাবা, আমি এখানে আছি, এক্ষুনি আমাকে খতম করে দেবে, তাড়াতাড়ি আমাকে বাঁচাও। এবং অস্টিন সেই আওয়াজ শুনেই সেই রুমের
দিকে ছুটে যায়। এবার জ্যাকসন তো তাকে থামিয়ে দিয়ে বলে যে তুমি কেন এখানে ঢুকছো, তোমার সাথে আমার বোনের কি সম্পর্ক? এবং অস্টিন বলে ওঠে যে তুমি মনে হয় আমার পরিচয়টা জানো না, আরেকবার তোমাকে আমি নিজের সাথে রিইন্ট্রোডিউস করিয়ে দিই, আমি হচ্ছি ডেজির সন্তানের বাবা। এবং এই কথা শুনে জ্যাকসন তো একদম চমকে যায়। এবার অস্টিন তো ততক্ষণে ঘরে ঢুকে পড়ে, মানে হসপিটাল রুমে ঢুকে পড়ে, এবং সে দেখে ডেজি সেখানে শুয়ে আছে। অস্টিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি বেবিটাকে অ্যাবর্ট করাতে চাও? এবং ডেজি তো বলে যে আমি তোমাকে আরো টাকা দেব, কিন্তু তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। মানে ডেজি তো তখনও অস্টিনের আসল পরিচয় জানতো না, সে তো অস্টিনকে কোনো একটা র্যান্ডম প্লে বয়ই ভাবছিল। অস্টিন সঙ্গে সঙ্গে নিজের কোটটা খুলে ডেজির গায়ে দিয়ে দেয়, যাতে করে ডেজির কোনোভাবে তার থেকে ওই চুলকানি রোগ না ধরে যায়, এবং সে ডেজিকে কোলে উঠিয়ে বাইরে নিয়ে আসে। এবার জ্যাকসন তো তাকে বাধা দেয় যে তুমি ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ আমি ওর গার্জেন। এবং তখনই সেখানে হাজির হয় অস্টিনের মা। অস্টিনের মা বলে ওঠে যে জ্যাকসন, আমি তোমাকে বড় হিসেবে একটা খুব ভালো অ্যাডভাইস দিচ্ছি। ডেজির তো 18 বছর বয়স হয়ে গেছে, তাই তুমি ওর লাইফের মধ্যে নাক গলিও না। ও যদি এখান থেকে যেতে চায় তাহলে নিশ্চয়ই যাবে, তাছাড়া ওর গর্ভে আমাদের বংশের রক্ত রয়েছে, সুতরাং তাকে প্রোটেক্ট করা আমাদের কর্তব্য। জ্যাকসন তো তখনই ডেজিকে ব্ল্যাকমেল করে যে ছোট থেকেই আমি তোমার এত খেয়াল রেখেছি, তোমার সব স্বপ্ন পূরণ করেছি, আর তুমি এখন এইভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ডেজি বলে ওঠে যে আমার 18 বছরের জন্মদিনে আমার সাথে কি হয়েছিল তোমার নিশ্চয়ই মনে আছে। তারপরে তুমি আমাকে শাস্তি দেওয়ার জন্য বিদেশে পাঠিয়ে দিয়েছিলে, তারপরেও আমার মনে হয় না তোমার এতটা অধিকার রয়েছে। আমার বডির সম্পূর্ণ অধিকার আমার, সুতরাং সেটার সাথে আমি কি করব সেটাও আমারই সিদ্ধান্ত। এবং ডেজি তো তখন খুবই পেটে ব্যথা করছিল, তাই ডেজি সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং অস্টিন তো বলে ওঠে যে যে সমস্ত ডক্টররা ডেজির চিকিৎসা করছিল তাদেরকে এক্ষুনি হসপিটাল থেকে বার করে দাও। আসলে অস্টিনের মা ততক্ষণে হসপিটালটা তাদের কোম্পানির আন্ডারে করে নিয়েছিল, তাই এখন থেকে হসপিটালে কি হবে না হবে সেটা সম্পূর্ণ অস্টিনদের সিদ্ধান্ত ছিল। এবং অস্টিন তো তখনই হুকুম দেয় যাতে জ্যাকসন এবং তার গোষ্ঠীকে হসপিটাল থেকে এক্ষুনি বার করে দেওয়া হয়, এবং তাদেরকে তো সেখান থেকে বিতাড়িত করা হয়। এবার আমরা অন্যদিকে ডেজিকে দেখতে পাই। ডক্টর জানায় যে ডেজি অনেক দিন ধরে খুবই ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে ছিল, এবং তাই জন্য এখন তার অনেক রেস্টের প্রয়োজন। এই স্ট্রেসের কারণেই কিন্তু ডেজি তার বেবির কথা শুনতে পাচ্ছিল না। ওদিকে অস্টিন তো ততক্ষণে হাতে গ্লাভস পরে নিয়েছিল যাতে ডেজির কোনো চুলকানি না হয়। এবং ডেজি তখনই বলে ওঠে যে দেখো, আমি জানি না যে তুমি আমাকে বিয়ে করতে চাও কিনা, কিন্তু তুমি তো বেবির বাবা, তাই জন্য আমি চাই যাতে আমরা একটা ভালো সম্পর্ক বজায় রাখি। তাছাড়া একজন সম্পূর্ণ স্ট্রেঞ্জারকে আমি এইভাবে বিয়ে করব কিনা সেটাও ভেবে দেখিনি, তবে তুমি যদি আমাকে বিয়ে করো আমি তোমার সমস্ত দায়িত্ব নিতে পারি। মানে ডেজির তো কোনো ধারণাই ছিল না যে অস্টিন আসলে কে, তাই জন্য ডেজি ভাবছিল যে অস্টিন একটা প্লে বয়, এবং ডেজি অস্টিনের সমস্ত দায়িত্ব নেবে। অস্টিনের মা তো তাদের বিয়ের কথা শুনে খুবই খুশি হয়। অস্টিনের মা তো তখনই একটা কুকুরের গলার বেল্ট বার করে ডেজিকে ধরিয়ে দেয় যে এটা এবার থেকে তুমি আমার ছেলেকে পরিয়ে রাখতে পারো, এবং সে তো একটা স্টিলের ঘষা মাজা করার উলও দেয় যে এটা দিয়ে তুমি আমার ছেলেকে ঘষে মেজে একদম সাইজ করে নেবে। ডেজি তো মনে মনে ভাবে যে এটা দিয়ে ঘষা মাজা করব, এটার কি আদৌ এই ভূমিকা? যাই হোক, এবার অস্টিনের মা তো সেখান থেকে চলে যায়, এবং ডেজি তো তখনই তাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকম গ্লাভস পরে কেন আছো? অস্টিন বলে যে আমার এমন একটা রোগ আছে যাতে আমি যদি কাউকে টাচ করি, মানে আমার অপোজিট জেন্ডারের কাউকে টাচ করি, তাহলেই তার চুলকানি শুরু হয়ে যায়। কেবলমাত্র যারা আমার রক্ত সম্পর্কের তাদের এই চুলকানিটা হয় না, তাই জন্যই আমি এটা পরে আছি যাতে তোমার কোনো ক্ষতি না হয়। এবার ডেজি তো তখনই বলে ওঠে যে কিন্তু 1 মাস আগেই যখন আমরা রোম্যান্স করেছিলাম তখন তো আমার কোনো চুলকানি হয়নি, মানে হয়তো তুমি আমাকে টাচ করলে আমার কোনো চুলকানি হবে না। এবার অস্টিন তো তখনই সাহস করে ডেজিকে টাচ করে, এবং আমরা দেখতে পাই যে সত্যি অস্টিনের টাচে ডেজির কিছুই হয় না। মানে ডেজি একমাত্র এক্সেপশন ছিল যার কিনা অস্টিনের টাচে এরকম চুলকানি হতো না। এবার অস্টিন তো খুবই খুশি হয়, কারণ এই প্রথম কোনো মেয়েকে সে টাচ করছিল। সে তো ডেজিকে কিস করতে থাকে, কিন্তু তাদের এই কথোপকথন আর রোম্যান্সের আওয়াজ বাইরে বসে শুনছিল জ্যাকসন। আমরা দেখতে পাই জ্যাকসন এই হসপিটালের বাইরেই গাড়িতে বসেছিল, এবং তার কানে ছিল একটা হেডফোন, যেটা দিয়ে সে ডেজি আর অস্টিনের সমস্ত কথোপকথন শুনছিল। এবং সেই সব শুনতে শুনতে জ্যাকসন খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছিল। এবার রাতের বেলা অস্টিন যেহেতু ডেজির সাথে হসপিটালেই ছিল, তাই ডেজি বলে যে তাহলে আমার বেডেই শুয়ে পড়ো,
এবং অস্টিন আর ডেজি একসাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎই মাঝরাতে অস্টিনের ঘুম ভেঙে যায়, কারণ ডেজি ঘুমের মধ্যে খুবই অদ্ভুত অদ্ভুত কথা বলছিল যে আমাকে দয়া করে এখান থেকে যেতে দিও না, আমাকে তাড়িও না, আঙ্কেল প্লিজ আমাকে এইভাবে অপমান করো না। এবং অস্টিন তো বুঝতে পারে না যে এইসবের মানে কি। এবং বেবি তো তখনই বলে ওঠে যে ড্যাডি, মা একটা খুব খারাপ স্বপ্ন দেখছে, আমি তোমার সাথে শেয়ার করছি যে স্বপ্নটা কি। এবং আমরা দেখতে পাই যে 6 বছর আগে কি হয়েছিল। 6 বছর আগে ডেজির 18 বছরের জন্মদিন উপলক্ষে খুব বড় করে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। এবং সেই পার্টিতে হঠাৎই হ্যানা নামের একটি মেয়ে হাজির হয়, যার সাথে কিনা জ্যাকসনের বিয়ের কথা ঠিক ছিল। এবং হ্যানা তো পার্টিতে এসেই কিছু ছবি ডেজির দিকে ছুঁড়ে মারে, যে ছবিগুলোতে দেখা যাচ্ছিল যে জ্যাকসন আর ডেজি খুবই ঘনিষ্ঠ হয়ে গাড়িতে বসে রয়েছে। এবার ডেজি তো বলে ওঠে যে এই ছবিগুলো একদমই ভিত্তিহীন, কারণ কেবলমাত্র ছবিটার অ্যাঙ্গেলের জন্য এরকম মনে হচ্ছে যেটা একটা রোম্যান্টিক ফটো। আমি জ্যাকসনকে কখনোই এরকম কিছু ভাবি না, তাকে কেবলমাত্র অভিভাবকের চোখে দেখি। কিন্তু হায়না তো প্রচণ্ড রেগে যায় ডেজির প্রতি, যে তোমার 18 বছর বয়স হতে না হতেই তোমার ডানা গজিয়েছে তাই না, আমার 18 বছরের জন্মদিনে তোমাকে আমি 18টা থাপ্পড় মারবো। এবং এই বলে সে তো ডেজিকে চড় মারতে থাকে। এমনকি জ্যাকসনও তখন কোনো প্রতিবাদ করে না। এবং এই ঘটনার শাস্তিস্বরূপ জ্যাকসন ডেজিকে বিদেশে পাঠিয়ে দেয়। এবার এইসব শুনতে শুনতে অস্টিনের তো প্রচন্ড রাগ হচ্ছিল, এবং সে বেবিকে জিজ্ঞাসা করে যে ডেজি যে 6 বছর বিদেশে ছিল সেই 6 বছর কেমন ছিল। এবার বেবি যেহেতু কোনো সাধারণ বেবি ছিল না, ম্যাজিক্যাল বেবি ছিল, তাই বেবি তো বলতে পারে। এবং সে বলে যে ড্যাডি আমি কি বলবো, এই 6টা বছর মাকে যে কি কষ্ট হয়েছে আমি তোমাকে বোঝাতেও পারবো না। বিদেশে যাওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের ফোন, পাসপোর্ট এবং লাগেজ সবকিছু চুরি হয়ে গেছিল, এবং মাকে রাস্তায় বসে থাকতে হয়েছিল। সেখানে কিছু বাজে গুন্ডা মায়ের সাথে অসভ্যতা করারও চেষ্টা করেছিল। সেই সময়টা ডেজিকে খুবই স্ট্রাগল করতে হয়েছে। এইসব শুনে অস্টিনের তো খুবই খারাপ লাগে, এবং সে তো ডেজিকে জড়িয়ে ধরে যাতে ডেজি একটু কমফর্ট ফিল করতে পারে। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই। আমরা অস্টিনের মা এবং তার বাবাকে দেখতে পাই। এবার অস্টিনের মা তো অস্টিনের বাবাকে সবকিছু খুলে বলেছিল, এবং অস্টিনের মা বলে যে আজকে তোমাকেও হসপিটালে নিয়ে যাব ডেজির সাথে দেখা করানোর জন্য। এবং তারা হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু আমরা অস্টিনের বাড়িতে তাদের একজন খাস কর্মচারী বাটলার সংকে দেখতে পাই, এবং তার সাথে আমরা তাদের ছেলে জ্যাককেও দেখতে পাই। এবার এই বাটলার সং যে ছিল তার মতলব একদমই ভালো ছিল না। বাটলার সং যখন জানতে পেরেছিল যে অস্টিন কোনো মেয়েকে টাচ করলেই তার চুলকানি হয়, বাটলার সং তো ভেবেই নিয়েছিল অস্টিন কোনোদিন বিয়ে করতেই পারবে না। তাহলে অস্টিন কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে না পারলেও কোনো ছেলের সাথে তো পারবে। তাই জন্য বাটলার সং নিজের ছেলে জ্যাককে লাগিয়েছিল যাতে সে অস্টিনের বয়ফ্রেন্ড হয়ে উঠতে পারে, এবং অস্টিনদের বিশাল সম্পত্তির ভাগ তারাও পেতে পারে। তাই বাটলার সং তো মনে মনে ঠিক করে যে এই ডেজির সন্তানটাকে নষ্ট করতে হবে, তাহলে আবারও তারা গেমে ফিরে আসতে পারবে। অপরদিকে আমরা ডেজি এবং অস্টিনকে দেখতে পাই। সকালবেলা ডেজি তার কার্ড অস্টিনকে দিয়ে বলে যে এই নাও, এটা নাও, আমার খুবই লিনের দোকান থেকে বাও খেতে ইচ্ছা করছে, ওটা আমাকে এনে দেবে। কিন্তু ওই দোকানে বড্ড বেশি লাইন পড়ে, ঠিক আছে বাদ দাও, তোমার যেখান থেকে ইচ্ছা তুমি এনে দাও। এবং অস্টিন তো মনে মনে হাসছিল, কারণ ডেজি তো এখনও বুঝতে পারছিল না যে অস্টিন কতটা ধনী। এবং অস্টিন ডেজির জন্য ব্রেকফাস্ট আনতে বেরিয়ে যায়, এবং তখনই সেখানে প্রবেশ করে হ্যানা। এবার হ্যানা এই হসপিটালেই ডক্টর হিসেবে কাজ করতো। এবং হ্যানা বলে ওঠে যে ডেজি, আমাকে জ্যাকসন এখানে পাঠিয়েছে তোমাকে এই ওষুধটা দেওয়ার জন্য, এটা আমি বিদেশ থেকে এনেছি, এটা একটা অ্যাবর্শন পিল, এটা তুমি এই স্টেজে খেলেও তোমার বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, তাই এটা তাড়াতাড়ি খেয়ে নাও। আর জ্যাকসন বলেছে তুমি ওর কাছে ফিরে যেতে চাও, সেটাও খুব ভালো করেই জানে, তাই এখানে আর এরকম নাটক না করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। ডেজি বলে ওঠে যে বাড়ি ফিরে যাব, 6 বছর আগের ওই 18টা চরই আমার চোখ খোলার জন্য যথেষ্ট ছিল, আমি কখনোই বাড়ি ফিরবো না। এবার এই সকল কথাই জ্যাকসন বাইরে গাড়িতে বসে শুনছিল, এবং সে তো বুক চেপে ধরে যে তাহলে কি ডেজি আর আমাকে ভালোবাসে না। ওদিকে হ্যানা তো ডেজিকে জোর করছিল ওষুধ খাওয়ার জন্য, এবং ডেজি তখনই তার মুখে জল ছিটিয়ে দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই দুজন নার্স ডেজিকে ধরে ফেলে, এবং হ্যানা ডেজিকে ঠাস করে চড় মারতে যাচ্ছিল। কিন্তু ততক্ষণে অস্টিন সেখানে পৌঁছে গেছিল। অস্টিন বলে ওঠে যে আমার স্ত্রীর গায়ে হাত দেবে এত সাহস কার রয়েছে। অস্টিন তো ইচ্ছা করে
বেশিক্ষণ হ্যানার হাত ধরে রেখেছিল। তারপরেই হ্যানার হাতে চুলকানি শুরু হয়ে যায়। বেবি তো তখনই বলে ওঠে যে ড্যাডি, মায়ের ফোনে ওই শয়তান জ্যাকসন এমন একটা অ্যাপ ঢুকিয়ে রেখেছে যাতে ও তোমাদের সব কথা শুনতে পাচ্ছে, আর তাই জন্যই ওই শয়তানিগুলো প্ল্যান করতে পারছে। অস্টিন তো সঙ্গে সঙ্গে ডেজির ফোনটা নিয়ে নেয় এবং সে বলে ওঠে যে জ্যাকসন, আমি খুব ভালো করেই জানি যে এই ফোনের থ্রু দিয়েই তুমি আমাদের কথা শুনতে পাচ্ছ, তাই ভালো করে শুনে রাখো, ডেজি আর তোমার কাছে কখনো ফিরবে না। এখনই আমি ওকে আমার ম্যানশনে নিয়ে যাব, যেখানে ও সারা জীবন খুব আরামে কাটাবে। এবং অস্টিন তো তখনই ডেজির ফোনটা ফেলে দেয় এবং তার জন্য একটা লেটেস্ট মডেলের ফোনের ব্যবস্থা করে। এবং অস্টিন ডেজির সেই ফেভারিট লিনের বাও এনেছিল। ডেজির তো তখনই মনে পড়ে যায় যে সে তো জ্যাকসনকেও অনেকবার বলতো যে তার এই দোকানটার খাবার খেতে খুব ভালো লাগে, কিন্তু জ্যাকসন কখনোই তাকে এনে দিত না। এমনকি জ্যাকসনের মা তো এমনও বলতো যে তুমি একটা অনাথ হয়ে ভালো মন্দ খেতে পাচ্ছ এই অনেক, তোমার আবার এত শখ প্রেফারেন্স থাকার তো কোনো দরকার নেই। এবার ওদিকে হ্যানা তো দেখে যে সে তো ডেজিকে ছোট করতে পারছে না, এবং হ্যানা তখনই বলে ওঠে যে অস্টিন, তুমি যে ডেজির সন্তানকে নিয়ে এত বাড়াবাড়ি করছো, আদেও বাচ্চাটা তোমার কিনা সেই ব্যাপারে তুমি শিওর তো? ডেজির চরিত্রের ব্যাপারে আমি কি বলবো, সবাই খুব ভালো করেই জানে যে হোটেলে ডেজি সেদিনকে ওর আঙ্কেল মানে জ্যাকসনের সাথে রোম্যান্স করার চেষ্টা করেছিল, তাই জন্য ওর আঙ্কেলের ঘরে অ্যাফ্রোডিসিয়াক ধূপ দিয়ে রেখেছিল। এবার ডেজি তো হেসে ফেলে যে আমি যদি তাই করতাম তাহলে আমি সেদিন সাকসেসফুলি হয়ে যেতাম, তাহলে হোটেলের ওই ঘর থেকে বেরিয়ে আমি অস্টিনের কাছে যেতাম না। এবং অস্টিন তো তখনই হ্যানার ফোনটা নিয়ে নেয়। এখানে স্পষ্ট প্রমাণ ছিল যে হ্যানা রুবি এবং জ্যাকসনের মায়ের সাথে মিলিত হয়ে সেদিন এমন ঘটনা ঘটিয়েছিল। আসলে হ্যানা তো চাইতো জ্যাকসনকে বিয়ে করতে, কিন্তু জ্যাকসনের জীবন থেকে তার জন্য ডেজিকে সরাতে হবে। এবার তাই জন্য তারা ঠিক করে যে ডেজিকে তারা দুশ্চরিত্র বা খারাপ চরিত্রের বলে প্রমাণ করবে, যাতে জ্যাকসন ডেজিকে একটু ঘেন্না করতে শুরু করে বা তাকে দুশ্চরিত্র ভাবতে শুরু করে, তাহলেই তাদের সম্পর্কটার এত ভালো থাকবে না। তখনই সেখানে হ্যানা এন্ট্রি নেবে এবং সে হিরোইন সাজবে। এবার হ্যানা বুঝতে পারে যে তার সমস্ত পর্দা ফাঁস হয়ে যাচ্ছে, এবং সে তো তখনই বসে পড়ে ক্ষমা চাইতে শুরু করে যে দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কিছু করব না। কিন্তু অস্টিন তার কোনো কথাই শোনে না, এবং অস্টিন তাকে এবং তার বাবাকে মানে যে কিনা এই হসপিটালেই ডক্টর ছিল দুজনকেই হসপিটাল থেকে তাড়িয়ে দেয়। এবং অস্টিন তো ডেজিকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, কারণ আজকে ডেজির ডিসচার্জ ছিল। এবার ওদিকে আমরা অস্টিনের মা এবং বাবাকে দেখতে পাই, তারা তো খুবই খুশি ছিল যে এতদিন পর ছেলে কাউকে খুঁজে পেয়েছে। কিন্তু তখনই বাটলার সং বলে ওঠে যে মাস্টার, এখনই যে বিষয়টা হলো সেটা কিন্তু সত্যিই খুব সন্দেহজনক, মানে ডেজির কিন্তু খুব ভালো একটা রেপুটেশন নেই। এমনটা নয় তো যে ডেজি যে বাচ্চাটার মা হতে চলেছে সেটা অস্টিনের নয়? অস্টিনের বাবা তো তখনই বেবির কথা শুনতে পায়। বেবি বলে ওঠে যে গ্র্যান্ডপা, তুমি কি আমার সাথে একটা মনের অনুভূতি ফিল করতে পারছো না? তো তোমাদের বংশের প্রদীপ। এবং এই আওয়াজ শুনে গ্র্যান্ডপা তো মানে অস্টিনের বাবা তো একদমই চমকে যায় যে আমি সত্যি বেবির আওয়াজ শুনতে পারছি। এবং বেবি তো তখনই বলে যে গ্র্যান্ডপা, তুমি জানো না ওই বাটলার সং আসলে আমার বাবাকে গে বানানোর চেষ্টা করছিল, যাতে তার ছেলের সাথে আমার বাবার সম্পর্ক হতে পারে। এবং এই কথা শুনেই অস্টিনের বাবা তো বাটলার সংকে ঠাস করে এক চড় মারে, এবং বাটলার সং তো কিছুই বুঝতে পারে না যে হঠাৎ করে কি হলো, তাকে এরকম ঠাস করে চড় কেন মারা হচ্ছে। অপরদিকে আমরা হ্যানা এবং তার বাবাকে দেখতে পাই, তারা তো হসপিটাল থেকে বেরিয়ে গেছিল এবং সেখানেই তাদের কাছে জ্যাকসন আসে। জ্যাকসন তো মনে মনে ভাবছিল যে আমি খুব ভালো করেই জানি যে ডেজি আসলে মন থেকে আমাকেই পছন্দ করে, কিন্তু নিশ্চয়ই ব্যাপারটা কমপ্লিকেটেড হওয়ার জন্য মানে অস্টিনের সন্তানের বাবা হওয়ার জন্য অস্টিনের সাথে রয়েছে, যে করে হোক ডেজিকে আমায় ফিরিয়ে আনতেই হবে। এবং সে তো তখনই হ্যানাকে বলে ওঠে যে হ্যানা, তোমার সাথে তো আমার অনেকদিন ধরে বিয়ের কথা হয়েই আছে তাই না, বলো আগামী মাসে আমরা বিয়ে করে নিই। এবার হ্যানা তো খুবই খুশি হয় যে 8 বছর ধরে আমাদের এঙ্গেজমেন্ট হয়ে রয়েছে, সামনের মাসেই বিয়ে, সেটা খুব তাড়াহুড়ো হয়ে যাবে না? আসলে ইচ্ছা করে জ্যাকসন এইসব করছিল যাতে সে ডেজিকে কাছে আনতে পারে। এবং হ্যানার মনেও কিন্তু এই সন্দেহটা হয়েছিল জ্যাকসন সত্যিই তাকে ভালোবেসে এমনটা করছে নাকি এটা তার অন্য কোনো একটা চাল। ওদিকে গাড়ি করে যখন অস্টিন আর ডেজি ফিরছিল, অস্টিন বলে ওঠে যে আগে আমরা মলে যাই, কারণ তোমার জন্য জামা কাপড় শপিং করতে হবে। ডেজি তো তখনই বলে যে আমি তোমাকে সকালে কার্ডটা দিয়েছিলাম আর তুমি আমার টাকাতেই আমাকে শপিং করানোর কথা বলছো। এবার অস্টিন তো তখনই তার এক গোছা ক্রেডিট কার্ড বার করে বলে যে তুমি আমাকে কোন কার্ডটা দিয়েছিলে। ডেজি বলে ওঠে যে তুমি প্লে বয় হয়ে এত টাকা কামাও। অস্টিন তো তখনই তাকে কিস করে যে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে যে আমি কেমন প্লে বয়।
এবং তারা একটা আংটির দোকানে আসে। অস্টিন তো ডেজিকে নিয়ে আংটির দোকানে এসেছিল এবং অস্টিন ডেজির জন্য একটা আংটি কিনতে এসেছিল যাতে বিয়ের আগে অবধি ডেজি সেই আংটিটা পরতে পারে। এবং তারা যখন আংটি চুজ করছিল তখনই সেখানে জ্যাকসন হাজির হয় এবং তার সাথে হ্যানাও ছিল। এবার হ্যানা তো সেখানে ডেজিকে দেখেই বুঝতে পারে যে কেন জ্যাকসন তাকে এখানে এনেছে। জ্যাকসন তাকে ভালোবেসে আংটি দেওয়ানোর জন্য এখানে আসেনি, বরং সে ডেজিকে দেখানোর জন্য এখানে এসেছে। জ্যাকসন তো সেখানে গিয়েই বলতে শুরু করে যে আমি আগামী মাসে হ্যানাকে বিয়ে করছি, তাই জন্যই আমি এখানে আংটি কিনতে এসেছি। এবার তখনই তো বেবি ভেতর থেকে বলে ওঠে যে ড্যাডি, তোমাকে কিন্তু এই লোকটার থেকে সাবধানে থাকতে হবে, ও আমার মায়ের ক্ষতি করতে চায়। ডেজি বলে ওঠে যে যেহেতু আমার আঙ্কেল বিয়ে করছে তাই তাকে উপহার স্বরূপ আমি এই কাপেল রিংটা গিফট দিতে চাই, এটার জন্য আমি পে করব। এবং এই বলে ডেজি তো পে করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অস্টিন সেটার পেমেন্ট করে দেয়। এবার জ্যাকসন ভেবেছিল যে বিয়ের কথা শুনলে ডেজি হয়তো রাগ করবে, তার কাছে ফিরে আসবে, কিন্তু তেমন তো কিছুই হয় না। ফলে জ্যাকসনের রাগ আরো বাড়তে থাকে এবং জ্যাকসন বলে ওঠে যে অস্টিন, তুমি যাই করার চেষ্টা করো না কেন, ডেজিকে আমি 9 বছর ধরে দেখভাল করেছি, সুতরাং তুমি আমার সমকক্ষ কখনোই হতে পারে না। অস্টিন বলে ওঠে যে দেখভাল, এত ভালো দেখভাল করেছিলে যে বিদেশে ওকে গিয়ে এত স্ট্রাগল করতে হয়েছে। এবং জ্যাকসন তো তখনই বলে ওঠে যে ডেজি, আমি তোমাকে রাগ করে বিদেশে পাঠিয়েছিলাম বলে তোমার আমার উপর এত রাগ, তাই তুমি সবাইকে মিথ্যা কথা বলছো যে আমি তোমার দেখভাল করিনি। আমি যদি তোমার জন্য ম্যানহ্যাটনে একটা ম্যানশনের ব্যবস্থা না করতাম তাহলে তুমি কোথায় থাকতে, আর আমি সবসময় তোমার কার্ডে টাকা ভরতে থাকতাম, তাই জন্যই তো তুমি ওখানে এত ভালো লাইফস্টাইল কাটাতে পেরেছো। এবার এই কথা শুনে ডেজি তো বলে ওঠে যে আঙ্কেল, আমার সাথে এমন কিছুই হয়নি, আমি যেই দিনই ওখানে গেছিলাম সেই দিনই আমার লাগেজ এবং সমস্ত কিছু চুরি হয়ে গেছিল। তারপর আমি তোমাকে 100 বার কল করেছি, কিন্তু তুমি একবারও আমার কল ধরোনি। এমনকি আমি একটা মিথ্যে কেসে ফেঁসে জেলেও গেছিলাম, কিন্তু তখনও আমি কারোর সাহায্য পাইনি। এমনকি যে কার্ড তুমি আমাকে দিয়েছিলে সেই কার্ডগুলোও তুমি ব্লক করে দিয়েছিলে, তাই তুমি জানো না যে আমাকে কি কষ্ট পেতে হয়েছে। এবার বেবিও তো তখন বলে ওঠে যে ড্যাডি, তুমি মাকে নিয়ে এখান থেকে চলে যাও, এখানে থাকতে মায়ের মনে হয় একদম ভাল লাগছে না। এবার ওদিকে জ্যাকসন তো চাচতে থাকে যে আমি তো এতদিন জানতাম যে তুমি এত আরামে ছিলে, আমি তো তোমার জন্য সবকিছু করেছিলাম। ডেজি বলে ওঠে যে তুমি কি ভাবছো আমি মিথ্যে কথা বলছি, কিন্তু তুমি যাই ভাবো না কেন তাতে আমার কিছু আসে যায় না। এবং জ্যাকসন তো তখনই বুক ধরে সেখানে বসে পড়ে, মানে সে বুকে ব্যথার নাটক করতে শুরু করে। জ্যাকসন মনে মনে ভাবে যে ডেজি আমার উপর রাগ করেছে বিদেশে আমি ওর খেয়াল রাখিনি বলে, কিন্তু এখনই যদি ও দেখে যে আমি অসুস্থ তাহলে নিশ্চয়ই ও আবার আমার কাছে ফিরে আসবে, আমি অস্টিনকে দেখিয়ে দেব যে আসলে ডেজি কাকে ভালোবাসে। কিন্তু ডেজি তো তখন জ্যাকসনকে কোনো পাত্তাই দেয় না এবং সে সোজা অস্টিনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা বেরিয়ে যাওয়ার পরই জ্যাকসন তো আবার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়, কারণ পুরোটাই একটা নাটক ছিল। এবার তারা সেখান থেকে চলে যাওয়ার পর হ্যানা তো ওই আংটিটা নিয়ে পড়ে দেখছিল এবং জ্যাকসন তো তখনই রেগে মেগে টেনে তার হাত থেকে সেটা খুলে নেয় যে এটা তুমি কেন পড়ছো, একদম পড়বে না। হ্যানা বলে ওঠে যে কিন্তু এটা তো ডেজি আমাদেরই গিফট দিল, কেন পড়বো না। এবং জ্যাকসন বলে যে না, আসলে এটা একটু বেশি সস্তা তো, তাই জন্য এটা তোমার পড়ার দরকার নেই। হ্যানা মনে মনে ভাবে যে সস্তা বলে পড়ার দরকার নেই, নাকি তুমি তোমার বিয়ের আংটিটা অন্য কাউকে পড়াতে চাও তাই জন্য দরকার নেই। এবার অপর দিকে ডেজি আর অস্টিন তো ততক্ষণে তাদের বাড়িতে পৌঁছে গেছিল এবং আমরা দেখতে পাই যে তাদের বাড়ির সকল কর্মচারীরা ডেজিকে ওয়েলকাম করে এবং সেখানে বাটলার সং আর তার ছেলে জ্যাকও ছিল। এবার বেবির ভয়েস তো তখনই বলে ওঠে যে ড্যাডি, এই বাটলার সং আর ওর ছেলে কিন্তু মাম্মির প্রতি একদমই ভালো করবে না, তাই তুমি খুব সাবধানে থেকো। আমার মনে হয় ওরা ওখানে জল ছড়িয়ে রেখেছে যাতে মা পা পিছলে পড়ে যায়। এবং অস্টিন তো তখনই জ্যাকের উদ্দেশ্যে বলে যে তুমি এতদিন আমাদের বাড়িতে খুব ভালো কাজ করেছো এবং আমি খুবই ইমপ্রেসড হয়েছি, তাই জন্য আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করেছি। জ্যাক তো খুব খুশি হয় যে এবার তার প্রমোশন হবে, অস্টিন তাকে অবভিয়াসলি পছন্দ করে এবং অস্টিন তখনই বলে যে প্রমোশন স্বরূপ তোমাকে থাইল্যান্ডে আমাদের যে ব্রাঞ্চ আছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে, যাও তুমি এখনই তাড়াতাড়ি রওনা দাও। এবং বলে সে তো জ্যাককে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং অস্টিন তারপরেই বলে ওঠে যে বাটলার সং, আপনি বরং আমাদের আগে আগে গিয়ে সবকিছু দেখে নিন যে ঠিকঠাক আছে কিনা। মানে বাটলার সং সেখানে জল ফেলে রেখেছিল এবং সেই জলে বাটলার সং নিজেই পিছলে যায়
যায় এবং তার তো নাক মুখ ভেঙে একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল। ওদিকে অস্টিন ডেজিকে নিয়ে ঘরের ভিতরে আসে এবং সে দেখে যে সেখানে অলরেডি কিছু গেস্ট তার জন্য অপেক্ষা করছে এবং সেখানে আমরা অস্টিনের গ্র্যান্ডপাকে দেখতে পাই, তার আন্টিকে দেখতে পাই এবং তাছাড়াও অপর একটি মেয়ে ভিভিয়ানকে দেখতে পাই। এবং আন্টি তো তখনই বলে ওঠে যে অস্টিন, আমার সাথে আজকে যাকে এনেছি সেটা হচ্ছে ভিভিয়ান। ভিভিয়ান খুবই ভালো পরিবারের একটা মেয়ে এবং সে বহু বছর ধরে আমার সেক্রেটারির কাজ করছে। বলা যায় আমি নিজের হাতে তাকে ট্রেন করেছি। আমার মনে হয় তোমার এই ডেজিকে না, বরং ভিভিয়ানের মতো একটা যোগ্য মেয়েকে নিজের স্ত্রী হিসাবে নেওয়া উচিত। আর তাছাড়া আমি এটাও টেস্ট করে দেখেছি যে ভিভিয়ানের সাথে তোমার যদি টাচ হয় তাহলে ভিভিয়ানের কোনো রকম চুলকানি হবে না। আমি তোমার পোশাক ভিভিয়ানের গায়ে টাচ করে সেটা টেস্ট করে নিয়েছি। এবার ভিভিয়ান তো সঙ্গে সঙ্গে এগিয়ে যায় এবং অস্টিনের দিকে হাত বাড়িয়ে দেয় এবং অস্টিন তার সাথে হ্যান্ডশেক করে, কিন্তু আমরা দেখতে পাই যে ভিভিয়ানের কোনোই চুলকানি হয় না। আন্টি বলে ওঠে যে দেখলে তো, পৃথিবীতে তো আর এমন না যে একটাই মেয়ে আছে যার সাথে তোমার টাচ লাগলে তার এরম ইচিং হবে না, আরও অনেক মেয়ে আছে, খালি আমাদের একটু খুঁজে বার করতে হবে। তাই ডেজি তোমার সন্তানের মা হচ্ছে বলে তাকেই যে বিয়ে করতে হবে এমনটা না, আজ থেকে ভিভিয়ানকে এই বাড়িতে রেখে দাও। এবং অস্টিন তো তখনই বলে ওঠে যে এমনিও ডেজি প্রেগনেন্ট আর আমি সবসময় ডেজির তো খেয়াল রাখতে পারবো না, ঠিক আছে তাহলে আমি ভিভিয়ানকে ডেজির আয়া হিসেবে রেখে দিচ্ছি। এবার ভিভিয়ান তো খেপে যায় যে কি, আমি আয়া হয়ে এখানে থাকবো? এবং অস্টিন বলে যে হ্যাঁ, তাছাড়া আর কি, দেখো আন্টি আমাদের ব্যাপারে কত ভাবে, যে ডেজি প্রেগনেন্ট হয়েছে অমনি আন্টি একজনকে আয়া বানানোর জন্য নিয়ে এসেছে। এবং আন্টি তো তখনই খেপে যায় যে কি বলছোটা কি তুমি, ও আমার সাথে 5 বছরের বেশি সময় কাজ করেছে, আমাদের অফিসের একজন সিনিয়র পোস্টেও কাজ করে এবং গ্র্যান্ডপাও ওকে নিজের হাতে অনেক ট্রেনিং দিয়েছে, সুতরাং ও কেন আয়া হতে যাবে, তো তোমার স্ত্রী হওয়ার যোগ্য। অস্টিনের মা তো তখনই বলে ওঠে যে ভিভিয়ান, তুমিও কি নিজের সম্বন্ধে এটাই ভাবো? এবং ভিভিয়ান তো তখনই বলে যে নিঃসন্দেহে আমি একজন ক্যারিয়ার ওরিয়েন্টেড মহিলা, এসব বাচ্চা কাচ্চা নিয়ে আমার ভাবার কোনো সময় নেই, আমি কেবলমাত্র নিজের ক্যারিয়ার গড়তে চাই এবং তোমাকে যদি বিয়ে করি তাহলে তোমাদের কোম্পানির আরো উন্নতি করাতে চাই। আর তাছাড়া ডেজির বাচ্চা হলে তাকে আমি ভালোভাবেই রাখবো, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। গ্র্যান্ডপা তো তখনই বলে ওঠে যে ওই জ্যাকসন ফু কতবার আমাদের কোম্পানিতে কত রকমের বাধা সৃষ্টি করেছে, ওরা আমাদের অন্যতম একটা শত্রু। তুমি কি ভাবছো এই মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসে? নিশ্চয়ই ওই জ্যাকসন কিছু একটা চালাকি করে এই মেয়েটাকে এখানে পাঠিয়েছে। এই মেয়েটার সন্তান যে আদেও তোমার সন্তান সেই ব্যাপারে তুমি শিওর তো? এবং অস্টিন তো তখনই বলে ওঠে যে গ্র্যান্ডপা, সত্যিই আমার ইচ্ছা করছে মিউজিয়ামে কল করতে, ওদের একটা অ্যান্টিক পিস হারিয়ে গেছে সেটা নিয়ে যেতে বলতে ইচ্ছা করছে। এবং সে তো ডেজিকে বলে যে ডেজি, তুমি কিছু মনে করো না, আসলে আমার গ্র্যান্ডপার বয়স হয়েছে তো তুমি ভেবে নাও যে এগুলো বুড়ো বয়সের ভীমরতি। গ্র্যান্ডপা তো তখনও খুব বকর বকর করতে থাকে যে এই মেয়েটা একদিন তোমাদের টাকা নিয়ে পালাবে দেখবে। আমরা দেখতে পাই যে ডেজির গর্ভে থাকা ম্যাজিক্যাল বেবি তো বলে ওঠে যে ড্যাডি, কিছু একটা গন্ডগোল রয়েছে, আমি খুব ভালো করেই জানি যে মাম্মি হচ্ছে একমাত্র তোমার পার্টনার, শুধুমাত্র ডেস্টিনিতে তোমার পার্টনার হিসেবে মাম্মিকেই লেখা আছে, আর তাছাড়া তোমার ব্লাড রিলেশন ছাড়া অন্য কেউ তো তোমাকে টাচ করতে পারবে না, তাহলে এই ভিভিয়ান কি করে টাচ করে পার পেয়ে গেল? এবার এই কথা তো সকলেই শুনতে পায়, সকলে বলতে এখানে অস্টিনের মা এবং তার বাবা শুনতে পায়। এবং অস্টিন তো সঙ্গে সঙ্গে তার বাবার দিকে তাকায় যে ভিভিয়ান তাদের ব্লাড রিলেটিভ, তাহলে তার বাবাই কি কোথাও দুষ্কর্ম করেছে নাকি? এবং অস্টিনের বাবা তো বলে ওঠে যে আরে না না, তুমি আমার দিকে তাকাচ্ছ কেন? এবং অস্টিনের বাবা তো সঙ্গে সঙ্গে অস্টিনের মাকে বলে যে তুমি প্লিজ আমাকে সন্দেহ করো না, সারা জীবনে আমি কোনো কিচ্ছা করিনি, এটা আমার কোনো ভুল হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। অস্টিন ভাবে যে তাহলে ভিভিয়ানকে এখানে রেখে দেওয়াটাই ঠিক হবে, কেন তাকে টাচ করলে ভিভিয়ানের চুলকানি হলো না, ভিভিয়ান কি সত্যিই তাদের কোনো ব্লাড রিলেশনের কেউ, সেটা জানার জন্য ভিভিয়ানকে রেখে দেওয়া দরকার। এবং অস্টিন বলে যে ঠিক আছে, তুমি এখানে থাকতে পারো। অস্টিন তো ডেজিকে নিয়ে তার ঘরে চলে আসে। এবার ডেজি এই বাড়িতে আসার পর থেকে বুঝতে পেরেছিল যে অবভিয়াসলি অস্টিন কোনো প্লে বয় নয়। এবং অস্টিন তখনই বলে যে তুমি কি শি পরিবারের নাম শোনোনি? তোমার পরিবার মানে জ্যাকসনও তো এত বিজনেস সব কিছুর মধ্যে জড়িত, তুমি কি কখনো কোনো কনফারেন্স বা কিছুতে যাওনি? ডেজি বলে যে জ্যাকসন কখনোই তাকে বিজনেসের এই সব কিছুর মধ্যে ইনভলভ করতো না, তাই জন্য ডেজি এইসব ব্যাপারে কিছুই জানে না এবং তাই জন্যই সে অস্টিনের শি পরিবারের ব্যাপারেও কিছু জানে না। এবং অস্টিন তো তখনই একটা দলিল নিয়ে আসে। অস্টিন বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিচ্ছি। এবার ডেজি তো অবাক হয়ে যায় যে সেটা কি করে সম্ভব, তো এখনো বিয়েই হয়নি। অস্টিন বলে যে তাতে কি,
আমি চাই যেটা আমার সেই সব কিছু তোমারই থাকুক, যাতে ঝগড়া হলে তোমার কখনো এটা মনে না হয় যে আমি তোমাকে তাড়িয়ে দেব, বরং তোমার কাছেই ক্ষমতা থাকবে আমাকে তাড়িয়ে দেওয়ার। এবং এই সব শুনে ডেজির তো খুবই ভালো লাগে। ডেজি বুঝতে পারে যে অস্টিন কেবলমাত্র সন্তানটার জন্য তাকে এত প্যাম্পার করছে না, অস্টিন সত্যি তাকে পছন্দ করে। সে তো তখনই অস্টিনকে কিস করে, কিন্তু তখনই তাদের ঘরে চলে আসে ভিভিয়ান। আমরা দেখতে পাই যে ভিভিয়ান একটা সুপের বাটি হাতে নিয়ে এসেছিল এবং অস্টিনের ডেজিকে কিস করতে দেখে তার হাত থেকে বাটিটা পড়ে যায়। এবার ভিভিয়ান তো সঙ্গে সঙ্গে সেক্সি ভাবে নিচু হয়ে বাটি করাচ্ছিল এবং সে ইচ্ছে করে ওই কাচে নিজের হাতটা কেটে দেয় যাতে সে অস্টিনকে দুর্বল করতে পারে। এবার অস্টিনও কিন্তু কম চালাক ছিল না। অস্টিন তো সঙ্গে সঙ্গে ভিভিয়ানের দিকে এগিয়ে যায় এবং তার হাত মোছার নাম করে তার ব্লাডের একটু স্যাম্পল নিয়ে নেয়, তাই সে ভিভিয়ানের ডিএনএ টেস্ট করতে পারে। নিজের ব্লাড আর ভিভিয়ানের ব্লাডের ওই স্যাম্পলটা ল্যাবে পাঠিয়ে দেয় টেস্টিং এর জন্য। এবার অপর দিকে আমরা দেখতে পাই শয়তান জ্যাকসনকে এবং তার সেক্রেটারিকে। এবার তার সেক্রেটারি তো খবর এনেছিল যে অস্টিনের বাড়ি থেকে এরম দুটো ব্লাড স্যাম্পল পাঠানো হয়েছে টেস্টের জন্য, এবং জ্যাকসন ভাবে যেটা নিশ্চয়ই ডেজি আর অস্টিনের ব্লাড স্যাম্পল। নিশ্চয়ই অস্টিন এটা পরীক্ষা করতে চাইছে যে ডেজির সন্তান তারই সন্তান কিনা। এবং জ্যাকসন তো তখনই বলে ওঠে যে এক্ষুনি ল্যাবে গিয়ে ঘুষ দাও এবং সেখানে যাতে ফেক রিপোর্ট দেয় যে এই দুটো ডিএনএর কোনো মিল নেই। যদি মিল না থাকে তাহলে অবভিয়াসলি ডেজির সন্তান অস্টিনের নয় এবং ডেজি আবারও জ্যাকসনের কাছে ফিরে আসতে বাধ্য হবে। জ্যাকসন বলে ওঠে যে আমি জানি কিছুদিনের মধ্যেই ডেজির এই ঘোর কেটে যাবে এবং ও তখন ঠিকই আমার কাছে ফিরে আসবে। আসলে জ্যাকসন যে ডেজিকে খুব ভালোবাসতো তা কিন্তু না, কিন্তু সে ডেজিকে কন্ট্রোল করতে চাইতো, তাকে নিজের একটা প্রপার্টির মতো হাতে রাখতে চাইতো এবং ডেজি সেইটা থেকেই বেরোনোর জন্য অস্টিনের কাছে গেছিল। এবার আমরা ওদিকে রাতের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে রাতের বেলা ডেজির কাছে একটা কল আসে এবং সেটা হ্যানার কল ছিল। হ্যানা বলে ওঠে যে ডেজি, জ্যাকসনের প্রচন্ড জ্বর হয়েছে এবং জ্বরের ঘুরে সে খুবই ভুলভাল বকছে এবং সে বারবার খালি তোমার নাম নিচ্ছে, তাই তুমি প্লিজ একবার এখানে এসো। এবার এইসব কথা যখন ডেজি ফোনে বলছিল অস্টিন কিন্তু কান পেতে পেতে সব শুনছিল এবং অস্টিন ঘুমের নাটক করে পড়েছিল। অস্টিন ভাবছিল যে ডেজি তাকে আদৌ ডাকবে নাকি লুকিয়ে লুকিয়ে চলে যাবে এবং ডেজি তো তখনই অস্টিনকে ডাকে যে আমি শুধু একা যাব না, তুমিও কি আমার সাথে যাবে? এবং অস্টিন তো এক পায়ে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি অবশ্যই যাব। এবার অপর দিকে আমরা হ্যানা এবং জ্যাকসনকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জ্যাকসনের জ্বর ছড় কিছুই হয়নি, সে একটা ফাঁদ পেতেছিল ডেজিকে এখানে ডাকিয়ে আনার জন্য। এবার ডেজি তো সেখানে হাজির হয় এবং তার সাথে আমরা অস্টিনকেও দেখতে পাই, কিন্তু অস্টিন এখানে টুপি পরে মুখে মাস্ক লাগিয়ে এসেছিল। হ্যানা বলে ওঠে যে আমি তো তোমাকে বলেছিলাম একা আসতে, তাহলে একা এলে না কেন? এবং ডেজি বলে যে আসলে ওই বাড়ি থেকে আমায় আর একা ছাড়বে না, তাই একটা বডিগার্ড আনতেই হলো। এবার হ্যানা তো মনে মনে ভাবে যে এর চেহারা দেখে তো মনে হচ্ছে এ মনে হয় কোনো সুপার আর্মি টার্মি হবে, কি জানি এখন কি হবে। এবং হ্যানা তো তখনই বলে যে ঠিক আছে তাহলে ডেজি তুমি একটু আমাকে সাহায্য করো জ্যাকসনকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, তুমি ওকে চেপে ধরো আমি ইঞ্জেকশনটা দিই। এবং অস্টিন তখনই এগিয়ে আসে, যেটা ও কেন, চেপে ধরার কাজটা তো আমি করব। এবং এই বলে সে তো জ্যাকসনকে উল্টে তার হাত বেঁধে দেয় এবং তার পাছুতে ধরাম ধরাম করে ইঞ্জেকশন দিয়ে দেয়। তারা তো তখনই হ্যানাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং অস্টিন জ্যাকসনের চোখ বেঁধে তার মুখে কাপড় ঢুকিয়ে দেয় যে তোমার খুব শরীর খারাপ না, তুমি ভুলভাল বকছো, তাই তোমার এই বকুনি কিছুক্ষণ বন্ধ রাখা দরকার। এবার তারা তখনই জ্যাকসনের ঘর সার্চ করতে শুরু করে। আসলে জ্যাকসনের কাছে তখনও ডেজির যে অফিসিয়াল আইডি বা গভর্নমেন্ট আইডি সেইটা ছিল। এবার সেটা না থাকলে অস্টিন আর ডেজি তো বিয়ে করতে পারবে না, তাই জন্য তারা সেটা এখানে খুঁজতে শুরু করে। ডেজি তখনই একটা সিক্রেট বক্স আবিষ্কার করে যেটা একটা কোড নাম্বার দেওয়া ছিল। অস্টিন বলে ওঠে যে তোমার বার্থডেটা টাইপ করো এবং আমরা দেখতে পাই যে ডেজির বার্থডে দিতেই বাক্সটা খুলে যায় যেখানে ডেজি তার আইডি কার্ডটা পায়। সেখানে ডেজি আর জ্যাকসনের সেই ফটোগুলো ছিল যেগুলো নিয়ে ডেজির 18th বার্থডেতে হানা তামাশা করেছিল। এবার ডেজি তো সেই ফটোগুলো নিয়ে তখনই সেগুলো জ্বালিয়ে দেয়, কারণ এটা তার একটা পুরনো বাজে অতীতের ঘটনা ছিল যেটা সে আর মনে রাখতে চায়নি। ডেজি বলে যে ছোটবেলায় তার বাবা এবং তার মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিল, পরে তার গ্র্যান্ডমাও ক্যান্সারে মারা যায়। এবার এতজনের মৃত্যুর শখ গ্র্যান্ডপা সামলাতে পারেনি, তাই সেও মারা গেছিল এবং ডেজির আর কোনো আত্মীয়ই ছিল না।
তখনই জ্যাকসন এগিয়ে আসে, যে কিনা ডেজির বাবার অফিসেই কাজ করত। এবং জ্যাকসন ডেজির বাবা মার কবরের সামনে শপথ নিয়েছিল যে সে সারা জীবন ডেজির খেয়াল রাখবে। এবার ছোট থেকেই ডেজি জ্যাকসনকে দেখেছে এবং সে জ্যাকসনকে সম্মান করত, শ্রদ্ধা করত। মানে জ্যাকসন তার কাছে একটা গার্জিয়ান ফিগার মতো ছিল, হয়তো সে কিছুটা অ্যাডমায়ারও করতো। তাছাড়া ডেজির মনে কখনোই জ্যাকসনের প্রতি তেমন কিছু ছিল না, কিন্তু জ্যাকসন তেমনটা ছিল না, সে একটা সাইকো ছিল। এবার ডেজিরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাকসন তো ওই পুড়ে যাওয়া ছবিগুলোর দিকে ছুটে আসে এবং জ্যাকসন কাঁদতে থাকে যে ডেজি, তুমি কি সেই দিনটার জন্য এখনো আমাকে ক্ষমা করোনি? কিন্তু তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি আমায় বিয়ে করতে বাধ্য করবই। অপরদিকে আমরা অস্টিন এবং ডেজিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অস্টিন তো প্রতি পদে ডেজির ভীষণই কেয়ার করছিল। এমনকি অস্টিন তো এখন থেকেই বেবির জন্য শপিংও শুরু করে দিয়েছিল। এবং ডেজি খুশি থাকলে ভিতরে বেবিও তো খুব খুশি থাকতো এবং সে তো নিজের মনে খুব গান গাইতো। কিন্তু ডেজি এখনো পুরোপুরি টেনশন ফ্রি বা স্ট্রেস ফ্রি হতে পারেনি, তাই জন্য সে এখনো বেবির ভয়েস শুনতে পেত না। এবার তারা তো তৈরি হয়ে ব্রেকফাস্ট টেবিলে আসে এবং সেখানে আমরা অস্টিনের মাকেও দেখতে পাই এবং অস্টিনের মা জানায় যে যবে থেকে ডেজি তাদের বাড়িতে এসেছে তাদের বিজনেস তো আরও বেশি ভালো চলছে, এমনকি তাদের যে সমস্ত ডিলগুলো অনেকদিন পেন্ডিং ছিল সেগুলোও ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুতরাং বলাই যায় যে ডেজি সত্যি তাদের বাড়ির গুড লাক, এবং শুধু ডেজি না, তার বেবিও। এবং এইরকম ভালো আলোচনার মাঝখানেই সেখানে তার খারুস গ্র্যান্ডপা এবং ওই আন্টি আর ভিভিয়ান হাজির হয় এবং আমরা দেখতে পাই যে ওই ডিএনএ টেস্টের রিপোর্টটা তাদের হাতে ছিল। তারা বলে ওঠে যে হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে প্যাটার্নিটি টেস্ট করিয়ে আমাদের থেকে লুকিয়ে রাখবে? আমরাও জানতে চাই যে ডেজির গর্ভের সন্তান অস্টিনেরই সন্তান কিনা। এবার ডেজি তো বলে ওঠে যে কিন্তু আমি তো কোনো ব্লাড দিইনি, এবং গ্র্যান্ডপা তো এই কথায় কোনো বিশ্বাসই করে না। অস্টিনের মা তো তখনই ডেজিকে দুটো হেডফোন দিয়ে বলে যে নাও, তুমি এটাতে ভালো ভালো গান শোনো, এই বুড়োর বকবকানি তোমাকে সহ্য করতে হবে না। এবার ডেজি তো মন দিয়ে গান শুনতে শুনতে তার ব্রেকফাস্ট এনজয় করতে থাকে। ওদিকে গ্র্যান্ডপা তো তাকে নিয়ে উল্টো পাল্টা এই সেই বলছিল, কিন্তু সেই সব কথা ডেজির কানেই যাচ্ছিল না। ডেজি ভাবে যে যাক, এত বছর পর আমি আরও একটা মা পেয়েছি যে কিনা আমাকে ভালোবাসে, আমায় প্রোটেক্ট করে। তখনই সেখানে হাজির হয় জ্যাকসন। অস্টিন তো অবাক হয়ে যায় যে একে বাড়ি থেকে ঢুকতে দিল, এবং কর্মচারী তো বলে যে ও নিজেই পাঁচিল টপকে এখানে এসেছে, ওকে কেউই ঢুকতে দিতে চায়নি। এবং জ্যাকসন তখনই বলে ওঠে যে ডেজি, আমার সাথে বাড়িতে চলো। ডেজি বলে ওঠে যে আমি কেন যাব? এবং তখনই সেই টেস্টের রিপোর্টটা ওপেন করা হয়। আমরা দেখতে পাই যে রিপোর্ট অনুযায়ী যে দুজনের টেস্ট করা হয়েছিল তাদের ব্লাডে কোনো মিল ছিল না, মানে তাদের ডিএনএতে কোনো মিল ছিল না। এবার গ্র্যান্ডপা তো সেই নিয়ে আবারও বকর বকর শুরু করে দেয়, এবং তখনই অস্টিনের মা বলে ওঠে যে গ্র্যান্ডপা, আমার মনে হয় তোমার কিছু একটা ভুল হচ্ছে। আসল রিপোর্টটা আমার কাছে রয়েছে। ওই ল্যাবে যে রিপোর্টটা করা হয়েছিল সেটা কেউ চালাকি করে চেঞ্জ করে দিয়েছে। আসলে সে হয়তো আমাদের বোকা ভাবছে, সে জানে না যে আমরা শুধু একটা ল্যাবেই রিপোর্ট করার জন্য পাঠাইনি, আরও অনেক কটা ল্যাবে পাঠিয়েছিলাম। তাই অন্য রিপোর্টটা আমি এবার বার করছি। এবং এই বলে অস্টিনের মা তো আরও একটা রিপোর্ট বার করে, এবং আমরা দেখতে পাই যে সেই রিপোর্টে যে দুটো ব্লাড ছিল সেই দুটো ব্লাডের মিল ছিল। গ্র্যান্ডপা তো বলে যে যতই যাই হোক না কেন, এই মেয়েটাকে আমি কখনোই আমার বাড়ির বউ হিসেবে মানবো না। ও আসার পর থেকেই সবসময় আমাদের ঝগড়া লেগে থাকছে। মানে গ্র্যান্ডপা যে নিজেই ঝগড়া লাগায় সেটা মনে হয় তার মনে ছিল না। এবং অস্টিন তখনই বলে যে গ্র্যান্ডপা, কার কার ডিএনএ টেস্ট করা হয়েছে সেটাও তো একটু চোখ খুলে দেখো। এবং গ্র্যান্ডপা তখনই দেখে যে এটা তো ডেজি আর অস্টিনের ব্লাড টেস্ট না, এটা তো ভিভিয়ান আর অস্টিনের ব্লাড টেস্ট। মানে ভিভিয়ানের সাথে অস্টিনের ডিএনএ মিলে গেছে, তারা ব্লাড রিলেটেড। এবার এই স্যাম্পল দেখে সকলেই অবাক হয়ে যায়, এবং সবচেয়ে বেশি অবাক হয় গ্র্যান্ডপা। ততক্ষণে সেখানে ভিভিয়ানও চলে এসেছিল এবং সাথে করে সে তার বাবাকেও এনেছিল। মানে অস্টিনে ভিভিয়ানকে বলেছিল তার বাবাকে সাথে করে নিয়ে আসতে। এবার ভিভিয়ান তো ভাবছিল যে অস্টিন মনে হয় বিয়ের কথা বলবে বলে তার বাবাকে আনতে বলেছে, কিন্তু অস্টিন এটা জানার জন্য তার বাবাকে আনতে বলেছিল যে অস্টিনের সাথে ভিভিয়ানের ব্লাড কি করে এক হতে পারে। এবং তখনই আমরা আসল রহস্য, এই বুড়ো ভামের কেচ্ছার কথা জানতে পারি, এবং আমরা জানতে পারি যে ভিভিয়ানের যে মা ছিল তার সাথে এই গ্র্যান্ডপার একটা অবৈধ সম্পর্ক চলেছিল, এবং ভিভিয়ান আসলে গ্র্যান্ডপারই মেয়ে। এই সত্যি সামনে আসার পর ভিভিয়ানের বাবার তো মাথা খারাপ হয়ে যায়, এবং সে তো গ্র্যান্ডপাকে ধরে পিটাতে শুরু করে। এমনকি আন্টিও তো পাগল হয়ে যায় যে বাবা,
তোমার একটা অবৈধ মেয়ে আছে। এবং আন্টিও তো গ্র্যান্ডপাকে পারলে 2 ঘা দিয়ে দেয়। গ্র্যান্ডপা বলে যে হ্যাঁ, ওর মায়ের সাথে আমার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু আমিও এটা জানতাম না যে ও আমারই মেয়ে। পুরো ব্যাপার ছড়িয়ে ছিটিয়ে একেবারে একাকার হয়ে গেছিল। গ্র্যান্ডপা ডেজিকে অপমান করতে গিয়ে তার নিজেরই পর্দা ফাঁস হয়ে গেছিল। এবার অপরদিকে আমরা জ্যাকসনকে দেখতে পাই। আমরা দেখতে পাই যে জ্যাকসন তো খোঁজ খবর নেয় যে বিদেশে গিয়ে ডেজির সাথে কি হয়েছিল, তাকে কেন জেলে যেতে হয়েছিল, ও ডেজিকে এত স্ট্রাগল করতে হয়েছিল। এবং তখনই তার সেক্রেটারি বলে ওঠে যে এই সবের পিছনে জ্যাকসনের মা এবং তার ওই বোন মানে কিনা রুবি ছিল। এবার জ্যাকসন তো চেঁচিয়ে ওঠে যে তুমি যদি সবই জানতে তাহলে আমাকে আগে বলনি কেন। এবার অপরদিকে আমরা দেখতে পাই অস্টিন আর ডেজি তাদের বিয়ের ড্রেস কেনার জন্য শপিং করতে এসেছিল এবং তখনই সেখানে জ্যাকসনও হাজির হয় এবং জ্যাকসন সাথে করে আবার রুবি এবং তার মাকেও এনেছিল। এবং জ্যাকসন তো সঙ্গে সঙ্গে রুবিকে বলে যে এক্ষুনি ডেজির কাছে ক্ষমা চাও, এবং সে তো রুবিকে ধ্যাতানি দিয়ে ক্ষমা চাইতে বাধ্য করে। এবার ডেজি তো তাতেও কিছু আসে যাচ্ছিল না, কারণ ক্ষমা যদি করেও দেয় তাতে কি আসে যায়, সে তো আর জ্যাকসনের কাছে ফিরে যাবে না। এবার রুবি তো মনে মনে ভাবে যে এইসব বিদেশে গিয়ে অত্যাচারের কথা ফাঁস হয়েছে ভালো, কিন্তু তারপরে বেশি যেন কিছু জ্যাকসন জানতে না পারে। এবং ডেজি তখনই বলে ওঠে যে ও যেটা বিদেশে করেছে সেটা তো আমি ভুলেও যেতাম, কিন্তু ও তোমার সাথে আমায় যুক্ত করে যেটা করার চেষ্টা করেছে সেটার জন্য তো আমি ওকে কখনোই ক্ষমা করব না। এবার জ্যাকসন তো বুঝতে পারে না যে এটার আবার কি মানে। এবং তখনই ডেজি ওই হ্যানার ফোনে যে চ্যাটগুলো ছিল সেই প্রমাণগুলো দেখায় যে কিভাবে রুবি হ্যানা এরা মিলিত হয়ে ডেজিকে ওই দিন জ্যাকসনের ঘরে পাঠিয়েছিল যাতে তাদের সম্পর্কটাকে কলঙ্কিত করা যায়। এবার তখনই ডেজি তার বেবির ভয়েস শুনতে পায় এবং বেবি বলে ওঠে যে মাম্মি, তুমি যদি চাও তাহলে তোমার হয়ে আমি এদের থেকে বদলা নিতে পারি, তোমার যে কোনো ইচ্ছা আমি পূরণ করতে পারি। ডেজি তো খুব অবাক হয়ে যায় যে সে বেবির কথা শুনতে পাচ্ছে এবং তখনই অস্টিন বলে যে সেও শুনতে পায়। এবার জ্যাকসন তো তখনই হ্যানা এবং তার মাকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং কিছু দূর গিয়েই তাদের একটা কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এবং ডেজি জ্যাকসনকে বলে যে এতদিন তুমি আমার পরিবারের সমস্ত কোম্পানির দেখাশোনা করেছো, কিন্তু এখন তুমি সবকিছু আবার আমাকে ফিরিয়ে দেবে। জ্যাকসন বলে ওঠে যে এতদিন আমি এই সব কিছুর ইনচার্জ ছিলাম, তুমি কি করে সামলাবে। ডেজি তো তখনই তাকে বলে যে জ্যাকসন, আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, আমি তোমাকে অর্ডার দিচ্ছি যে সব কিছু আমার ছিল সেগুলো তুমি আমাকে ফিরিয়ে দেবে। এবং এই বলে ডেজি সেখান থেকে চলে যায়। এবার ওদিকে জ্যাকসন তো অফিসে ফিরে আসে এবং সে তার অফিসের একটা মিটিংয়ে ছিল এবং তাদের যে পার্টনাররা ছিল তখনই একজন পার্টনারের কাছে একটা কল আসে। সে তো তখনই বলে ওঠে যে আমার মনে হয় জ্যাকসন এই মিটিংটা আর এগিয়ে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি তোমার পরিবারের সাথে মানে ফু কোম্পানির সাথে আর কোনো ডিল করব না। জ্যাকসন তো অবাক হয়ে যায় যে হ্যাঁ, কিন্তু কেন। এবং তারা সকলেই বলে ওঠে যে এতদিন আমরা ফু কোম্পানির সাথে ডিল করতাম কারণ তোমার সাথে ডেজির কোম্পানি মানে লুও কোম্পানির একটা সংযোগ ছিল, তাই জন্য। কিন্তু এখন তো ডেজি তার কোম্পানি নিয়ে আলাদা হয়ে যাচ্ছে, সুতরাং আমরা তোমার সাথে ডিল করে ঠকতে চাই না। আর তাছাড়া তুমি সব জায়গায় দেখাও যে তুমি ডেজির কত খেয়াল রেখেছো, তা এতই যদি খেয়াল রাখতে তাহলে তার কোম্পানি তার সম্পত্তি সে এখনো সামলাচ্ছে না কেন। তুমি আসলেই আমাদের কি দেখাতে চাও আর কি সত্যি সেটার মধ্যে অনেক ফারাক রয়েছে। এবং এই বলে সেই বিজনেস পার্টনাররা সেখান থেকে বেরিয়ে যায় এবং তখনই জ্যাকসনের কাছে একটা নোটিশ আসে যে এই অফিসটায় যে তারা ভাড়া নিয়ে রয়েছে এই অফিসটা এখন অন্যদের দখলে চলে গেছে, তাই জ্যাকসনদের এটা ছেড়ে দিতে হবে। এবং জ্যাকসন তো তার বস্তা পুটলি নিয়ে এই অফিস ছেড়ে দিতে বাধ্য হয়। অপরদিকে আমরা ডেজি এবং অস্টিনের দিকে দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে অস্টিনের মা একজন ন্যানিকে সেখানে নিয়ে আসে। অস্টিনের মা বলে ওঠে যে যেহেতু একটা নতুন বেবি আসতে চলেছে তাই জন্য শিখে তো রাখতে হবে যে নিউবর্ন বেবির কেয়ার কি করে করতে হয়, এবং তাই জন্য কিন্তু একটা ছোটোখাটো ট্রেনিং দরকার। এবার ডেজি তো তখনই বলে যে নিশ্চয়ই আমি তার জন্য প্রস্তুত। এবং অস্টিনের মা বলে ওঠে যে তুমি না, ট্রেনিংটা অস্টিনকে দেয়া হবে, কারণ বেবি জন্ম দেওয়ার পর মা তো অনেক দুর্বল থাকে, তখন বাবারই দায়িত্ব সব কিছু সামলানোর। এবং অস্টিন তো খুব ভালোভাবেই বাচ্চার টেক কেয়ার কি করে করতে হয় সেই সব কিছু সামলাতে থাকে। এবার আমরা ওই ন্যানিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে সে লুকিয়ে লুকিয়ে জ্যাকসনকে কল করে। আসলে এই লোকটাকে বা এই মহিলাকে জ্যাকসনই হায়ার করেছিল এবং জ্যাকসন তাকে বলেছিল এমন কিছু করতে যাতে ডেজির অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চাটা নষ্ট হয়ে যায়, যাতে ডেজি আবারও জ্যাকসনের কাছে ফিরে আসতে বাধ্য হয়। কিন্তু আমরা দেখতে পাই অলরেডি ন্যানিকে অন্য কেউ একজন টাকা দিয়ে হাত করে নিয়েছিল, সেটা ছিল অস্টিনের মা। অস্টিনের মা আগে থেকেই ন্যানিকে ডবল ডবল টাকা
টাকা দিয়ে তাকে নিজের দিকে করে নিয়েছিল, এমনকি ন্যানির নাতের জন্য ভালো স্কুলে পড়াশোনার বন্দোবস্তও করে দিয়েছিল। তাই ন্যানির আর জ্যাকসনের হয়ে কাজ করার কোনো কারণই ছিল না, এবং ন্যানিও অস্টিনদের প্রতি লয়াল হয়ে পড়েছিল। এবার আমরা ডেজি এবং অস্টিনের বিয়ের দিনের দৃশ্য দেখতে পাই, এবং আমরা দেখতে পাই যে এখন তো শুধু অস্টিনের বাবা মা না, তার আন্টি এবং গ্র্যান্ডপাও সব কিছু হাসি মুখে মেনে নিয়েছিল। এমনকি আন্টি তো খুশি হয়ে ডেজিকে সোনার বারও উপহার দেয়, এবং আন্টি আর গ্র্যান্ডপাও এখন ম্যাজিক বেবির কথা শুনতে পাচ্ছিল, যেহেতু তারা ডেজিকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং তারা বেবির ব্লাড রিলেটিভ ছিল তাই জন্য। এবার যেহেতু তারা একই বাড়ি থেকে বিয়ের ভেন্যুতে যাচ্ছিল, তাই তারা দুজন আলাদা গাড়িতে রওনা হয়, মানে বড় বউ আলাদা গাড়িতে রওনা হয়। এবার ডেজি গাড়িতে ওঠার কিছুক্ষণ পরই গাড়িটা এক জায়গায় থামানো হয়, এবং গাড়িতে তখনই উঠে পড়ে জ্যাকসন। জ্যাকসন কাইন্ড অফ ডেজিকে অ্যাবডাক্ট করে নিয়ে যাচ্ছিল। এবার ডেজি তো বুঝতে পারে যে সে বিপদে পড়ে গেছে, এবং সে বলে ওঠে যে তুমি আমার প্রতি এরকম মনোভাব রাখো, সারা জীবন আমি তোমাকে নিজের অভিভাবক ভেবেছি। জ্যাকসন তো ডেজির হাত ধরে ঝাঁকাতে থাকে যে আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে পছন্দ করো, আমি এটাও জানি যে তুমি ওই বাচ্চাটার জন্যই অস্টিনের সাথে বিয়ে করছো, তুমি কোনো চিন্তা করো না, ওই বাচ্চাটাকে আমি মেনে নেব। এবং ডেজি তো তখনই তাকে ঠাস করে এক চড় মারে যে আমার কোনোদিনও তোমার প্রতি কোনো রকমের ফিলিংস ছিল না। এবং ডেজি ততক্ষণে চালাকি করে তার ফোনে কলটা অন করে দিয়েছিল, মানে সে অস্টিনকে কল লাগিয়ে দিয়েছিল। তো এই অস্টিন কলে সব কিছুই শুনতে পাচ্ছিল, এবং অস্টিন বুঝতে পারে যে ডেজির সাথে কি কি হচ্ছে। অস্টিন বলে ওঠে যে বিয়ে তো আমার সাথে আজকে ডেজিরই হবে, এবং তারা তাদের বিয়ের যে হলটা ছিল সেটা থেকে জ্যাকসন যে হল ভাড়া করেছিল সেখানে গিয়ে পৌঁছায়। এবার ওদিকে জ্যাকসন তো একদম ডেজিকে নিয়ে স্টেজে উঠে পড়েছিল, এবং সে বলে ওঠে যে এখনই এখানে পাদ্রি এসে আমাদের বিয়ে দেবে। এবং তখনই সেখানে আসে অস্টিন। অস্টিন বলে ওঠে যে তুমি এতদিন ডেজির অভিভাবক ছিলে, তাই তুমি ওর হাত ধরে ওকে এতটা পৌঁছে দিলে সেটার জন্য ধন্যবাদ, কিন্তু বিয়েটা তো আমার সাথেই হবে, ডেজিই চুজ করুক যে ও কাকে বিয়ে করতে চায়। এবং অবভিয়াসলি ডেজি অস্টিনকেই চুজ করে। ডেজি বলে ওঠে যে জ্যাকসন, আমি সবসময় তোমাকে আমার একজন অভিভাবক হিসাবেই দেখেছি, আমি তোমাকে খুবই অ্যাডমায়ার করেছি, কারণ তুমি এতটা শান্ত, ধীর স্থির, এতটা ভালো ছিলে বলে। তুমি দয়া করে এই ঘটনার জন্য নিজেকে নষ্ট করো না, যেই জ্যাকসনকে আমি অ্যাডমায়ার করেছি তুমি সেই জ্যাকসন হিসেবেই থেকো। এবং আমরা দেখতে পাই অস্টিনের সাথে ডেজিরই বিয়ে হয়, সেখানে হাত ভাঙা আর ঘাড় ভাঙা অবস্থাতে রুবি এবং তার মাও উপস্থিত ছিল। এবার ডেজি আর অস্টিনের তো বিয়ে হয়ে যায়, এবং আমরা এরপর 7-8 মাস পরের মানে কিনা ডেজির ডেলিভারির দিনের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে ডেজির তো ডেলিভারি দিতে কোনো অসুবিধাই হয় না, সে একদম পুচুক করে তার ম্যাজিক বেবির জন্ম দিয়ে দেয়। এবং সকলেই তো অপেক্ষা করছিল কখন তারা কিউটি বেবিকে দেখতে পারবে, এবং তারা তো বেবিকে দেখে খুব খুশি হয়। এবং আমরা দেখতে পাই যে ডেজি তার মিষ্টি বেবি আর অস্টিনকে নিয়ে খুব হ্যাপি একটা জীবন কাটায়। এবং এখানেই আমাদের এই কিউট ড্রামাটা শেষ হয়। তো তোমাদের ড্রামাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বেবিকে কিউট লেগেছে কিনা সেটাও কমেন্ট করে জানিও। ড্রামাটা ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে এক্ষুনি নোটিফিকেশন বাটনটায় ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।